সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। বাংলাদেশ আনসারের আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের পদক লড়াই। মোট 15টি স্বর্ণ পদকের মধ্যে 11টি জিতে সেরা হয়েছে সংস্থাটি। আর নারী ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেছে মাকসুদা মৌ। বাংলাদেশ আনসারের আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের পদক লড়াই। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে মেন্স সিনিয়র বডি বিল্ডিং 85+ কেজি ওজন শ্রেণী দিয়ে শুরু হয় বডি বিল্ডিং ইভেন্টের শেষ দিনের পদক লড়াই। এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের সুমন দাস। রৌপ্য জয় করেছেন ফিটনেস টাইম জিমের হারুন ও রশিদ জেনি। ব্রোঞ্জ পেয়েছেন ঢাকা জিমের রেজাউল ইসলাম। উইমেন্স ইভেন্ট ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের মাকসুদা মৌ। রৌপ্য পেয়েছেন রুসলান স্টুডিওর মিম আক্তার। ব্রোঞ্জ জিতেছেন দ্য ওয়ারিয়র্স ক্লাব ঢাকার তানজিম আক্তার তিথি। গেমস ভালো ছিল। এটা তো যেহেতু অনেক বছর পরে 2013 সালে লাস্ট হয়েছিল, অনেক বছর পরে হলো, সো ভালো লাগছে। ফার্স্ট টাইম উমেন ইভেন্ট ছিল, ওখানে চ্যাম্পিয়ন হয়েছে, ভালো লাগছে। করোনার ভিতরে বেসিক্যালি যেহেতু মানে স্বাস্থ্য কিংবা ফিটনেস মেনটেন করাটা খুবই দরকার, সো নর্মালি বাসায় যেভাবে করা যায় যতটুকু মেনটেন করা যায় ওভাবেই করেছি, ফিটনেসটাকে মেনটেন করেছি। সামনে বেসিক্যালি এখন প্ল্যান আছে যে ইন্টারন্যাশনাল খেলার, ইনশাল্লাহ এই বছর লাস্টে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাওয়ার প্ল্যান আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। করোনার মধ্যে এটা যা হয়েছে এটাই অনেক কিছু। সামনে আমাদের হচ্ছে মিস্টার বিডি আছে ডিসেম্বরে, যদি করোনা পরিস্থিতি ভালো থাকে ইনশাল্লাহ আমরা মিস্টার বিডিতে অংশগ্রহণ করব। মেন্স সিনিয়র বডি বিল্ডিং 80 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেন ড্যামরা গ্যালাক্সি জিমের মোহাম্মদ আল আমিন শরীফ। রৌপ্য জিতেছেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ব্রোঞ্জ পেয়েছেন এক্সট্রিম ফিটনেসের মোহাম্মদ দেলোয়ার। মেন্স সিনিয়র বডি বিল্ডিং 85 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ নাজমুস সাকিব ভুইয়া। মেন্স সিনিয়র বডি বিল্ডিং 75 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ আনোয়ার হোসেন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টে 15টি ক্যাটাগরিতে 45টি পদকের নিষ্পত্তি হল। প্রতিযোগিতার শেষ দিনে 5টি স্বর্ণ পদকের 4টি জিতে নিয়েছে আনসার। মোট 15টি স্বর্ণ পদকের মধ্যে 11টি জিতে সেরা হয়েছে সংস্থাটি। একই সঙ্গে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে শরীর গঠন ইভেন্টের পদক লড়াই শেষ হলো। ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট 2021 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট 2021 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস BUP ভিসি ও আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান SM নুরুল আলম রেজভি, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন। 4 দিন ব্যাপী এবারের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মেজর মোহাম্মদ গোলাম সাকির। ভেটারান বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির। সিনিয়র বিভাগে শিরোপা জিতেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মজিদ। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মিসেস হাফিজা সুলতানা সাথী। আর জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মাস্টার সাবরান জামিন বিন আজাদ। অ্যামেচার গলফ টুর্নামেন্ট হওয়ায় এখানে কোনো প্রাইজ মানি ছিল না, তবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে বিজয়ীদের গিফট হ্যাম্পার ও ট্রফি দেওয়া হয়। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট 5টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ক্যাটাগরিগুলো হলো লেডিস, জুনিয়র, ভেটারান, রেগুলার ও সিনিয়র। টুর্নামেন্টে 6 শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছেন, যার মধ্যে বিদেশিরাও ছিলেন।
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে তাইকোয়ান্দোতে নারীদের 57 কেজি ওজন শ্রেণীর ফাইনালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্নাকে 25-2 স্কোরে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মাইনু মার্মা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাইকা ইসলাম শেফা। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের তাইকোয়ান্দোতে নারীদের অনূর্ধ্ব 53 কেজি ওজন শ্রেণীর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর নিগার সুলতানা 20-11 স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রভা চাকমাকে হারিয়ে স্বর্ণ জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উম্মে কুলসুম তুলি। নারীদের অনূর্ধ্ব 57 কেজি ওজন শ্রেণীর ফাইনালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্নাকে 25-2 স্কোরে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মাইনু মার্মা। আমি তো এবারে ফার্স্ট টাইম গেমসটা পার্টিসিপেট করলাম, দুটাই গোল্ড পাইলাম, একটা ফোমসে একটা ফাইটে। তাই কিন্তু আমি 2006 থেকে খেলছি। 2006 আপনার প্রথম এসএ গেমসে আমি পার্টিসিপেট করি, সেটাতে আমি গোল্ডেন পয়েন্টে হেরে গেছিলাম। তারপরে কন্টিনিউ আমার দুটাই চলতেছে, ফুটবলও চলতেছে আর দেন টাইকোয়ান্ডোটাও চলতেছে। দুটাই ফুটবল টাইকোয়ান্ডো দুটাই আমি করতেছি, একসাথেই করতেছি। এই অনূর্ধ্ব 57 কেজি ওজন শ্রেণীর ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাইকা ইসলাম শেফা। নারীদের অনূর্ধ্ব 49 কেজি ওজন শ্রেণীর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল সুলতানা 21-11 স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির লুবনা আক্তারকে হারিয়ে সোনার পদক জিতেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইভা খাতুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার জিং রাম কিম বম। অনূর্ধ্ব 46 কেজি ওজন শ্রেণীর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর সুমনা মুন্নি 20-8 স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিনতি চাকমাকে হারিয়ে স্বর্ণ পদক জেতেন। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তুহিন খাতুন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মারিয়া জান্নাত ব্রোঞ্জ পদক জিতেছেন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভারোত্তোলন ইভেন্টে নারীদের 64 কেজি ওজন শ্রেণীতে নতুন জাতীয় রেকর্ড করে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ আনসারের মাবিয়া আক্তার সীমান্ত। তিনি স্ল্যাচের রেকর্ড 80 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কের রেকর্ড 101 কেজি, মোট 181 কেজি ভার তুলে স্বর্ণপদক জিতে নিয়েছেন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভারোত্তোলন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। বাংলাদেশ আনসারের এই খেলোয়াড় নারীদের 64 কেজি ওজন শ্রেণীতে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এর আগে 2016 সালে ভারতের শিলং গুয়াহাটিতে এসএ গেমসের দ্বাদশ আসরে প্রথম সোনার পদক জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভারোত্তোলনের নতুন এক দিগন্তের সূচনা করেছিলেন মাবিয়া। সেবার 63 কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে 149 কেজি তুলেছিলেন মাবিয়া। নতুন রেকর্ডের মালিক মাবিয়া এখন স্বপ্ন দেখছেন অলিম্পিকে ভালো কিছু করার। এর আগে আসলে আমার বাংলাদেশে যে রেকর্ডটা ছিল এটাই হচ্ছিল আমাদের হাইয়েস্ট রেকর্ড আমার ক্যাটাগরিতে। তো চেষ্টা করেছিলাম যেন এই রেকর্ডটা ব্রেক করতে পারি। এর আগে 79 আর হচ্ছিল 100 ছিল, এবার 80 আর 101 করে রেকর্ড ব্রেক করেছি এবং আমি চাই যে নিজেকে বাংলাদেশের সবচেয়ে এমন একটা জায়গায় দেখতে চাই ওয়ার্ল্ড ওয়াইজ যে অলিম্পিক খেলার পর কোনো প্লেয়ারের কোনো এম থাকে না। তো আমার অলিম্পিকে আমার ড্রিম আছে এবং থার্ড সাউথ এশিয়ান গেমসে আরেকটা গোল্ড মেডেল পাওয়া, তাহলে হ্যাট্রিক হবে, এটা বাংলাদেশের ইতিহাস হবে। তো ওয়েট লিফটিংয়ে মেয়েদের ক্যাটাগরিতে এবং ছেলেদের ক্যাটাগরিতে এমন একটা ছেলেদের ক্যাটাগরিতে এবং মেয়ে উভয়ই যে ওয়েট লিফটিং ডিসিপ্লিনটা আছে এমন একটা রেকর্ড মাইলফল করতে চাই যেটা ভাঙার জন্য জুনিয়ররা মরিয়া হয়ে থাকবে এবং তারা একটা সাধনা করতে হয়, সেটাই যেন করতে হয় তাদের, এবং ইতিহাস রচনা করব ওয়েট লিফটিংয়ের ফিমেলদের মধ্যে। না আসলে আমার আফসোস নেই, কারণ হচ্ছিল যে আমি লাস্টের ওয়েটটা আসলে অত ট্রেনিং করেও আসতে পারিনি। আমার কোচকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত যে উনি এত ভালো প্রিপারেশন না হওয়ার পরেও আমাদেরকে এত পরিস্থিতি খারাপের মধ্যেও আমাদের ট্রেনিং করিয়েছেন এবং এই পারফরমেন্সে আসতে পেরেছি। করোনার পরে আসলে আমরা একটু কম সময় পেয়েছি ট্রেনিংয়ের জন্য, তারপর যে পারফরমেন্স করেছি আমার কোনো আক্ষেপ নেই। শুধু একটা জিনিস আছে, যেটা হলো যে হয়তো হলে ভালো হতো, হয় না যে একটা জিনিস উঠে মিস করা, হলে ভালো হতো, এছাড়া কোনো আক্ষেপ নেই। মাবিয়া আক্তার সীমান্ত স্ন্যাচের রেকর্ড 80 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড 101 কেজি,
মোট 181 কেজি ভার তুলে স্বর্ণপদক জিতেন তিনি। সালে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ সিনিয়র ও জুনিয়রে রৌপ্য পদক এবং যুব কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন মাবিয়া। সম্মানিত দর্শক, এই মুহূর্তে খেলার জগৎ অনুষ্ঠানের আজকের আলোচনা পর্বে আমার সাথে যিনি উপস্থিত আছেন তার কথা আসলে বলবার মতো কিছু নেই। তার হাত ধরে আমাদের এই আর্চারি জগতে আসলে যে সাফল্যগুলো এসেছে সেটা আমরা এর আগেও দেখেছি, শুনেছি। সেই মানুষটির সাথে আসলে আজকে কথা বলতে চাই। আমার সাথে আছেন কাজী চপল, আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। তার কাছ থেকেই আসলে এবারের বঙ্গবন্ধু নবম গেমস সম্পর্কে জানবো এবং সেই সাথে আর্চারি আসলে কতটুকু কি করছে এবং সামনে কি কি প্ল্যানিং আছে সে বিষয়গুলো সম্পর্কে জানতে চাই তার কাছ থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টি আসলে জানতে চাই যে এবারে নবম গেমস আসলে শেষ হয়ে গেল, এখানে আর্চারি কতটা ভূমিকা রেখেছে, কতটা সফলতা এসেছে, নতুন কোনো প্লেয়ার আসলে বের হয়েছে কিনা, পুরো বিষয়টি আপনার কাছ থেকে একটু শুনবো। আর্চারি খেলাটা একটু ভিন্নতর। আপনি সঠিক কথাই বলেছেন যে সফলতা বা অসফলতার ব্যাপারটা বলার জন্য, তবে আর্চারি আল্লাহর রহমতে আজ পর্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে। এটা আপনি লক্ষ্য করেছেন যে আমাদের চিরায়ত যারা খেলতেন প্রতি বছরই দেখা যাচ্ছে তারা তাদের পেছন থেকে ধাক্কা দিচ্ছে। এই যে জিনিসটা, এটা সফলতা একটা দিক যে আমাদের আর্চারি ডে বাই ডে ডেভেলপ করছে। যেমন আপনার গত ন্যাশনালে দেখেছেন আলিফ গোল্ড পেয়েছে ইন্ডিভিজুয়ালি, এবার পেয়েছে রামকৃষ্ণ সাহা। রোমান্সানা এগোতে পারে নাই, কিন্তু তাই বলে কিন্তু রোমান্সানা কিন্তু হারিয়ে যায়নি। রোমান্সানা তার অবস্থান থেকে রোমান্সানা ঠিক অবস্থানই আছে। সে এখনও বাংলাদেশের র্যাঙ্কিংয়ে 1 নম্বর, ওয়ার্ল্ডে 13 নম্বর, এশিয়াতে 6 নম্বর। এটা কিন্তু আপনি ফেলে দিতে পারেন না। একমাত্র রোমান্সানার মতো খেলোয়াড়রাই পারে যেটা যে কোনো বড় প্রতিযোগিতায় নিজেকে বেলে ধরার জন্য। আপনি দেখবেন বরাবরই রোমান্সানা আমাদের জাতীয় চ্যাম্পিয়নশিপ বা এই বাংলাদেশ গেমসের মতো ইয়েগুলোতে, সে তো প্রথম বাংলাদেশ গেমস খেলছে এবার বোধ হয় সম্ভবত। যাই হোক, এই সাফল্যটা কিন্তু সে হয়তো আমার দেশের মাটিতে পায় নাই, কিন্তু দেখা গেছে বিদেশের মাটিতে সে ঝলসে ওঠে। আমাদের দরকার সেই রোমান্সানাকে, যে রোমান্সানা অলিম্পিকে গিয়ে ঝলসে উঠবে, ভালো করবে। কাজে রোমান্সানার দিকে আমরা নজর দিয়েছি। সে এখানে যে খেলাটা খেলছে এটাকে নিয়ে আমরা ভাবছি না মোটেও, কারণ আমাদের একটা আন্দাজ আছে যে রোমান্সানা সময়ের মতো জেগে উঠবে। কাজে এই দিক দিয়ে আমরা কিন্তু সফল। নতুনরা বেরিয়ে আসতেছে। রোমান্সানাও র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে 661 তার ইভেন্টে। এটা কিন্তু হায়েস্ট মার্ক। পরবর্তীতে যারা আছে তার থেকে তো অনেক নিচে। সেক্ষেত্রে আমরা সফল। চপল ভাই, যে বিষয়টি আসলে আপনার কাছ থেকে শুনতে চাই সেটি হচ্ছে, আমরা যখন পত্রিকার আসলে হেডলাইনগুলো দেখি সেখানে থাকে যে রোমান্সানা নেই, রামকৃষ্ণ উঠে এসেছে। তো এবারের যে আসরটি আসলে হয়েছে বঙ্গবন্ধু নবম গেমস, সেখানে আসলে রোমান্সানার স্থানটা আসলে কি এবং যারা নতুন উঠে এসেছে তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা বা তাদেরকে নিয়ে কি করছেন আসলে? এই ধরনের গেমসগুলো, বাংলাদেশ গেমস একটা উৎসব। আমাদের ঈদ যেমন আমাদের একটা উৎসব, এই ধরনের গেমসও আমাদের জন্য, ন্যাশনাল গেমসও আমাদের জন্য একটা উৎসব ক্রীড়াঙ্গনের। সেক্ষেত্রে যদি আমরা ধরি যে এই উৎসবগুলোতেই আমরা তাকিয়ে থাকি কতজন নবীন তাদের মানে প্রতিভা বেরিয়ে আসলো, নবীনের জাগরণ কতটুকু ঘটলো, তাদের সাফল্যটা আমরা দেখি। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে গেলে ক্রীড়াঙ্গনের মাধ্যমে যদি আমরা বহির্বিশ্বে স্থান নিতে চাই এই খেলা, তাহলে আমাদের এই গেমসগুলো থেকে যারা বেরিয়ে আসবে তাদেরকে উপযুক্ত ট্রেনিং দেওয়া, তাহলেই কিন্তু আমরা বহির্বিশ্বে অবস্থান নিতে পারবো। এই ট্রেনিং দেওয়াটাই হলো আমাদের জন্য এখন সবচেয়ে
বড় কর্তব্য হলো যে আজকে তারাই খেলার রেজাল্ট পেলো, তাদেরকে এখানে ঘরে বসার সময় নাই কিন্তু এখন তাদেরকে অবশ্যই এখন মাঠেই থাকতে হবে। কিন্তু বিশ্বব্যাপী এই কোভিড-19 যে ছবলটা, এটা অতিক্রম করাটাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা শত চেষ্টা করেও পারছি না এটাকে দমন করার জন্য। এটার জন্য যেটা দরকার যে খেলোয়াড়দের মাঝে যদি সচেতনতা আসে, তারা যদি নিজেকে সত্যিকার অর্থে বাঁচাতে চায়, তাহলে তাদেরকে সচেতন থেকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে যদি প্রশিক্ষণ তারা নিতে পারে, তাহলেই আসবে দেশের সাফল্য। আমরা ওই ব্যবস্থাটা করতে পেরেছি। ইতিমধ্যে আজকে আমাদের খেলোয়াড়রা আসতেছে, এই আমাদের খেলা শেষ হয়েছে 6 তারিখে আর্চারির। এই 3 দিন তাদেরকে আমরা ছুটি দিয়েছি। আজকে তারা আবার আসছে, তাদের কোভিড টেস্ট করা হবে, করার পরে তারা প্রশিক্ষণে চলে যাবে। তাছাড়া আমাদের 13, 14, 15 আছে অলিম্পিক কোয়ালিফিকেশন, এবং অলিম্পিক টোকিও অলিম্পিকের পূর্বে যে সমস্ত আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আছে, যেমন লুজানে আছে সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড কাপ স্টেজ 2, আর ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ স্টেজ 3, এ দুটোতে আমরা অংশগ্রহণ করব। ফ্রান্সে আরেকটা টুর্নামেন্ট আছে অলিম্পিক কোয়ালিফিকেশন টিম ইভেন্ট রিকার্ভের, আমরা সেখানেও অংশগ্রহণ করব ইনশাল্লাহ। এর জন্য আমাদের প্রশিক্ষণটা আমরা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছি। মেতে যাব লুজান সুইজারল্যান্ডে, আর জুনে যাব প্যারিস ফ্রান্সে। তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের অলিম্পিক যাত্রাটা শুরু করব। অলিম্পিক বিষয়ে আসলে আপনি বলছিলেন, সেই বিষয়টি যদি একটু বলি, আপনি অ্যাজ এ ট্রেজার হিসেবে আসলে সেখানে ছিলেন, ফলে এই যে এই অনুষ্ঠানটা আসলে পুরোটা করেছেন, সেখানে কতটা আসলে সাফল্য এসেছে? আসলে ট্রেজারের হিসাবে তো আমার কোনো বক্তব্য দেওয়ার মতো নাই। অনুষ্ঠানটা নিয়ে বলতে গেলে আমি যেহেতু মিডিয়া কমিটির সদস্য সচিব, সে সময় বলতে পারি একটা সফল গেমস আমরা আয়োজন করতে পেরেছি। এক্ষেত্রে অনেক নতুন খেলোয়াড় বেরিয়ে আসছে, এবং পুরনো যারা আছে তারাও যে একদম পিছিয়ে গেছে এটা না। অনেক ফেডারেশনে এমন দেখা গেছে যে 12 বছর চ্যাম্পিয়ন হচ্ছে। এটা নেতিবাচক দিক, ইতিবাচক দিক আমি বলবো না। কারণ 12 বছর যে খেলোয়াড়টি গোল্ড মেডেল পায়, তার মানে কি তাকে ডিগামার মতো সেই ধরনের শক্তি ওই ফেডারেশনে এখনো আসে নাই, অর্জন করে নাই কোনো প্লেয়ার। এদিকে আমাদের একটু নজর দিতে হবে। এটা কিন্তু পৃথিবীর কোনো দেশে এই জিনিসটা নাই যে কেউ কাউকে টেক্কা দিতে পারবে না। এদিকে আমাদের নজর দিতে হবে। আমরা চাবো, অনেকে দেখা গেছে যে গ্রিনিজ রেকর্ডও হয়েছে, কিন্তু পিছন দিকে তাকালে কিন্তু কেউ নাই। এটা দেশের জন্য ক্ষতি, জাতির জন্য ক্ষতি। আমাদের কাজেই আমাদের প্রতিযোগিতা মনোভাবটা থাকতে হবে, আমাদের প্রশিক্ষণের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে, আর না তো আমরা সাফল্য আসবে না। আমি নিজেকে সবসময় খেলাধুলার ভিতরেই চিন্তা করি। আমি একজন সংগঠক, আমি নিজে ছোটোখাটো খেলোয়াড় ছিলাম। খেলোয়াড়ি জীবনটা আমার অতটা সফল ছিল না। হ্যাঁ, বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট আমাকে পিছিয়ে দিয়েছে, কিন্তু সেটা আমি অর্গানাইজিং দিয়ে আমি পুষিয়ে নিয়েছি। আপনার আর্চারির কথা যদি ধরেন, যে আমাদের পুরনোরাও আছে, নবীনরাও এগিয়ে আসছে, এটা ব্যালেন্স হয়ে গেছে। এখন একই বাপের খেলোয়াড় কিন্তু তৈরি হয়েছে অনেকগুলো, যার জন্য আর কি আমরা এখন বলতে পারি যে আমরা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। আমরা ভালো খেলবো, ভালো রেজাল্ট আনবো, স্বর্ণ আনবো। দেখেন, যদি চিন্তা করেন, এই বাংলাদেশ গেমস তো একটু ছিল 4 বছর পর পর, আর একটা যুব গেমসও হয়। কিন্তু প্রথম যুব গেমসের ফসলটা আমরা পেয়েছি এই বাংলাদেশ গেমসে। তার মানে কি, প্রতি 4 বছর অন্তর অন্তর হয় যুব গেমস, 4 বছর অন্তর অন্তর হয় বাংলাদেশ গেমস। তাহলে বাংলাদেশ যুব গেমস ধরেন 18 সালে হয়েছে, 20 সালে আমাদের বাংলাদেশ গেমস হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে করোনার জন্য আমরা বর্ডারলি শিফট করেছি 1 বছর। ঠিক ওই ডেটেই আমরা করেছি 1 এপ্রিল থেকে, যেটা 20 এপ্রিলে হওয়ার কথা ছিল। তেমনই যুব গেমসটা ওই হিসাবে যেহেতু 1 বছর আমরা পিছিয়ে যাচ্ছে, হয়তো বা 23 সালের দিকে আবার একটা যুব গেমস হবে, আবার 25 সালে হবে বাংলাদেশ গেমস। এই যে অল্টারনেটিভ ওয়েতে যদি রেগুলার চলতে পারে, 2 বছর পর পর একটা ধারাবাহিকতা রক্ষা করা হয়,
তাহলে বাংলাদেশ এই সাবকন্টিনেন্টের মধ্যে আমি বলবো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। কারণ সব কিছু নির্ভর করে ভালো প্রশিক্ষণ, যারা ভালো প্রশিক্ষিত হবে তারাই ভালো ফলাফল করতে পারবে। এইটাই কিন্তু ইয়ে গেছে। চায়না যখন 2008 সালে অলিম্পিক করে তার 8 বছর আগে থেকে প্রশিক্ষণ শুরু করেছে। যারা এতগুলো গোল পাওয়ার মূল মন্ত্রই ছিল সে তাদের ধারাবাহিক প্রশিক্ষণ। ঠিক আমাদের দেশেও যদি আমরা 2024 প্যারিস অলিম্পিকের টার্গেট করি, আমাদের এখন থেকে শুরু করে দেওয়া উচিত। আমরা যদি এই প্রস্তুতিটা নেই, প্যারিসের পরে আমরা পরবর্তী 28-এ যেটা হবে সম্ভবত আমার মনে হয় যে কাতারে হবে, হ্যাঁ, সেটাতে আমরা ধরতে পারবো, যোগ্যতা অর্জন করে যেতে পারবো, ফলাফল ভালো আসতে পারে। কিন্তু আমাদেরকে তো সেটা এখন থেকে পরিকল্পনা নিতে হবে। আমাদের আর্চারিতে আমাদের সিটি গ্রুপ, আমাদের যে স্পন্সর, তারা আমাদের একটা টার্গেট দিয়েছিল। তাদের টার্গেটটা ছিল যে 20-এ আমরা ট্রাই করব, 24-এ আমরা অবশ্যই যোগ্যতা অর্জন করব। সেটা কিন্তু আমরা 20-এই প্রমাণ করে দিয়েছি যে তীরের জন্যই তীর আমাদেরকে স্পন্সর করেছে, আর ওই তীরটা আমরা টার্গেটে বেড়ে দিয়েছি। এই যে চ্যালেঞ্জটুকু নিয়েছিলাম, চ্যালেঞ্জ যে নিতে পারবে না তার সাফল্য আসবে না। যখন আমাদেরকে দেখেন যেই স্কোরটা আমাদের দিয়েছিল সেটাও তো কিন্তু সব প্লেয়ারই আমরা করে ফেলেছি। কাজে এটা সাফল্য। এই গেমসের দরকার, স্পন্সর দরকার, নিয়মিত প্রশিক্ষণ দরকার, ভালো খেলা দরকার, বড় বড় টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ দরকার। আমরা অনেক সময় বলি দূরে এরা দিয়ে কিছু হবে না, আসে না, বাদ দেন, আমরা কোনো জায়গায় দল পাঠাবো না। সবচেয়ে রং ডিসিশন হলো এটা। আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আজকে এত বড় আর্চারিতে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে, কোরিয়ার সাথে টক্কর দিতে পারে। কেন দিতে পারে? এমন কোনো চ্যাম্পিয়নশিপ নাই, এমন কোনো টুর্নামেন্ট নাই তারা অংশগ্রহণ করে না। সেই গুয়েতে বলা চলে যে আমরা যেতে পারতেছি টাকা পয়সার জন্য। হ্যাঁ, এই যে সাফল্য, খেলোয়াড়দেরকে সাফল্য যত আসবে তত খেলোয়াড়রা উন্নতি করবে, দেখা গেলে কি ধারাবাহিকতা থাকবে। এটার কোনো কিছু আপনি দেখবেন না। আজকে পার্শ্ববর্তী দেশের দিকে যদি তাকাই, ইভেন দেন আমি যদি নেপালের দিকেও তাকাই, যেই নেপাল আমাদের আগে জন্মগ্রহণ করেছে আর্চারিতে, আমাদের অন্তত কয়েক বছর আগে, তারা আমার পিছনে ছিল অনেক। সেই নেপালকে টপকে কিন্তু আমাদের অবস্থাটা অনেক উপরে উঠে গেছে। শ্রীলঙ্কা তাই, ভুটান তাদের ঐতিহ্য জাতীয় খেলা, তারা পিছিয়ে গেছে। কিন্তু ভারত কিন্তু পিছিয়ে যায়নি, আমরা তাদের এখন সমসাময়িক হয়েছি, কারণ তারা তাদের সেই ধারাবাহিকতাটা রক্ষা করেছে। নেপাল আমাদের থেকে এখন ইকুইপমেন্টস দিয়ে ধার নিয়ে তারা খেলে, অথচ একসময় কিন্তু আমরা ইন্ডিয়া থেকে বাড়ি বাড়ি, কলকাতার বাড়ি বাড়ি ঘুরে গিয়ে ইকুইপমেন্টস, পুরনো ইকুইপমেন্টস কিনে এনে আমরা রং টং করে আমাদের খেলোয়াড়দের তুলে দিয়েছি। ওইটা দিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করেছি এবং সাফল্য পেয়েছি। এখন আমাদের খেলার সংখ্যা বেড়েছে, ইকুইপমেন্টসের চাহিদা বেড়েছে, আমাদের অর্থনৈতিক সমস্যাটাও বেড়েছে, কিন্তু রেজাল্টে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, রেজাল্ট পেয়ে যাচ্ছে। কাজে আমাদের যদি সরকার আমাদের দিকে একটু তাকায়, একটু সুনজর দেয়, আমার মনে হয় আমরা যদি বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মান বয়ে আনতে পারবো। ক্রিকেট যেমন সুযোগ পেয়ে যেমন সুনাম অর্জন করেছে, ক্রিকেট তো সব দেশকে হারাতে পেরেছে। হয়তো কোনো টুর্নামেন্টে তেমন সাফল্য আসতে পারে নাই, তারপরে কম না। কিন্তু আমরা যেমন ক্রিকেট নিয়ে পুরো জাতি ভাবি, আমি চাচ্ছি অ্যাটলিস্ট আর্চারি এবং শুটিং নিয়েও জাতি একটু ভাবুক, সরকার একটু ভাবুক। এবং হালে এখন ভারত তুলনা আসছে, মানে একক ইভেন্টগুলো নিয়ে যদি সরকার একটু ভাবে, আমরা কিন্তু সাফল্য দেখাতে পারবো। ধন্যবাদ চপল ভাই, আজকে অনেক সময় দিয়েছেন, অনেক মূল্যবান কথা বলেছেন। এই সাফল্যটা মানে ধরা থাকুক। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী চপল ভাইয়ের সাথে। তার কাছ থেকে আসলে শুনেছি আর্চারি নিয়ে সাফল্যের কথা এবং বাংলাদেশে যতগুলো স্পোর্টসের ইভেন্ট আছে সেই ইভেন্ট নিয়ে আসলে সামনে কি করার আছে সেই কথাগুলো আসলে তার কাছ থেকে শুনেছি। দেখতে থাকুন খেলার জগৎ, দেখতে থাকুন এটিএন বাংলা।